নমস্কার, সুপ্রভাত। আজকে আমি একটি নতুন কবিতা আপনাদের সামনে পড়ে শোনাবো। টাটকা কবিতা, একদম নতুন লিখেছি। এই কবিতাটি রক্তকরবী, রবীন্দ্রনাথের লেখা একটি নাটক থেকে অনুপ্রাণিত। 1923-24 সালে রচিত রক্তকরবী কেবল একটি নাটক নয়, মানব সভ্যতার সংকট, প্রকৃতি ও মানুষের সম্পর্ক এবং যান্ত্রিকতার বিরুদ্ধে মনুষ্যত্বের এক চিরন্তন প্রতিবাদ। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী পৃথিবীতে যখন শিল্পায়ন, মুনাফা কেন্দ্রিক অর্থনীতি এবং যন্ত্রনির্ভর সভ্যতা মানুষের স্বাধীনতা ও সৃজনশীলতাকে গ্রাস করতে শুরু করল, তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই অনন্য নাটকটি রচনা করলেন। নাটকের পটভূমি যক্ষপুর, এমন এক কাল্পনিক নগর যেখানে সোনার লোভে মানুষ নিজেকে হারিয়ে ফেলেছে, যেখানে শ্রমিকেরা কেবল সংখ্যা, জীবন কেবল উৎপাদনের উপাদান, আর রাজশক্তি মানুষের মুখ ও মন দুটিকেই আড়াল করে রেখেছে। এই অমানবিক ব্যবস্থার বিরুদ্ধে নন্দিনী হয়ে ওঠে মুক্তির প্রতীক, প্রাণের আহ্বান ও প্রকৃতির কণ্ঠস্বর। রবীন্দ্রনাথ প্রথম নাটকটির নাম দিয়েছিলেন যক্ষপুর এবং তারপর নন্দিনী। শেষ পর্যন্ত তিনি নামকরণ করেন রক্তকরবী, সেই লাল ফুলের নামে যা সৌন্দর্য, প্রেম, সংগ্রাম এবং জীবনী শক্তির প্রতীক। অনেক গবেষকের মতে তৎকালীন কয়লাখনি অঞ্চল, শিল্পাঞ্চল পরিদর্শন অভিজ্ঞতা, শ্রমিকের দুর্বিষহ জীবনযাত্রা এবং শিল্প সভ্যতার নির্মম বাস্তবতা রবীন্দ্রনাথের চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। ভারতীয় পুরাণের যক্ষদের অধিপতি কুবেরের সঙ্গে যক্ষপুরীর ধারণার একটা সাংস্কৃতিক যোগসূত্র খুঁজে পাওয়া যায়। কিন্তু রবীন্দ্রনাথের যক্ষপুরী সম্পদের দেবতা নয়, বিরাজ করেন সম্পদের অন্ধ লালসা। সেই কারণে এখানে রাজা হয়ে ওঠেন মকররাজ, ক্ষমতা, লোভ ও শোষণের এক প্রতীকী রূপ। 100 বছরের বেশি সময়ের পরে 2026 সালে দাঁড়িয়ে রক্তকরবী নতুন অর্থ আমাদের সামনে ফিরে আসে। কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যালগরিদম নিয়ন্ত্রিত জীবন, কর্পোরেট ক্ষমতার বিস্তার, পরিবেশ ধ্বংস এবং ক্রমবর্ধমান সামাজিক বিচ্ছিন্নতার যুগে আমরা যেন আবার এক নতুন যক্ষপুরীর বাসিন্দা। মানুষের চেয়ে মুনাফা, প্রকৃতির চেয়ে উৎপাদন এবং অনুভূতির চেয়ে তথ্য যখন বেশি মূল্যবান হয়ে ওঠে, তখন নন্দিনীর কণ্ঠস্বর আরও জরুরি হয়ে ওঠে। রক্তকরবী 2026 এই চিরন্তন নাটকের সমকালীন প্রতিধ্বনি। এটি শুধু রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার্ঘ্য নয়, বরং আমাদের সময় যক্ষপুরীকে চিহ্নিত করার এবং নতুন নন্দিনীর সন্ধান করার এক সৃজনশীল প্রয়াস। রক্তকরবী 2026। দরজা খোলো রাজা, দরজা খোলো, নইলে একদিন তোমার যক্ষপুরীর সোনালী মিনারে দাবানলের লাল জীব নেমে আসবে। কেন তুমি দরজার পেছনে লুকিয়ে আছো রাজা? দেখো, আমি একা এসেছি, আমি নন্দিনী। আমার সঙ্গে কোনো সংবাদপত্র নেই, কোনো ক্যামেরা নেই, কোনো প্রেস নেই, কোনো রাজদণ্ড নেই। শুধু একটা প্রশ্ন আছে, শুধুই একটা প্রশ্ন আছে। একটি প্রশ্ন, যে প্রশ্ন নদীর মতো পাথরে আটকালে পথ বদলায় কিন্তু থামে না। আমি জানি 12 বছর ধরে তুমি প্রশ্নের মুখ দেখতে চাও। যেমন নিশাচর পাখি সূর্যের দিকে তাকায় না, তেমনই তুমি প্রশ্নের আলোকে ভয় পাও। কেন রাজা? তুমি তো বিরাট সম্রাট। এই নদী, এই পাহাড়, এই বনভূমি, এই জনপদ, এই আকাশের নিচে যা কিছু সবুজ, যা কিছু সোনালি, সব কিছুই কিন্তু তুমি তোমার ঐশ্বর্যের অংশ মনে করো। তাহলে একটা প্রশ্নের সামনে তোমার এত ভয় কেন? দরজার ওপর থেকে, ওপার থেকে মকররাজের কণ্ঠ ভেসে এলো।
নন্দিনী, আমি ব্যস্ত, আমায় উন্নয়নের কথা ভাবতে হয়, আমায় উন্নয়নের কথা ভাবতে হয়। আমায় সোনা তুলতে হবে, আমায় অট্টালিকা আর অট্টালিকা বানাতে হবে, আরো দ্রুত ছুটতে হবে। সময়ের রথ থেমে থাকে না। নন্দিনী হেসে বলল, হ্যাঁ রাজা, সময় তোমার নেই। ভালোবাসার অন্য সময়ের জন্য সময় নেই, করুণার জন্য সময় নেই, নদীর কান্না শোনার সময় নেই তোমার। শুধু শোনার সময় আছে, শুধু দেয়াল তোলার সময় আছে, শুধু ভয়কে রক্ষা করার সময় আছে। জানো রাজা, ভারতবর্ষ একদিন যক্ষপুরী ছিল না। উত্তর পূর্বে 7 বন ছিল, 7টি সবুজ রাগিনীর মতো। পাহাড় ছিল বীণার মতো, নদী ছিল বাঁশির সুর, বনভূমি ছিল পৃথিবীর দীর্ঘ শ্বাস। সেই সবুজের মধ্যে আমার দেখা প্রথম রঞ্জনের সাথে। তারপর তোমার সর্দার এলো, ছোট সর্দার, মেজ সর্দার, বড় সর্দার, তার সঙ্গে সঙ্গে এলো হাজার হাজার কর্মী। তারা সবাই তোমার জয়ধ্বনি করল। তারপর লোহার দাঁতওয়ালা যন্ত্র এলো, বনের শরীরে ক্ষতগুলো খুলে গেল, গাছের রক্ত শুকিয়ে গেল, সোনার খনি হয়ে উঠল। নদীর বুক চিরে সোনার পথ বানানো হলো। আর তুমি বললে এটাই উন্নয়ন। তারপর তোমার দরজার ভেতর থেকে ধীরে ধীরে এক অদৃশ্য বিষ ছড়িয়ে পড়ল। সাপের বিষ নয়, তার চেয়েও ভয়ঙ্কর বিষ। মানুষকে মানুষ থেকে আলাদা করে, প্রতিবেশীকে শত্রু বানায়, বন্ধুকে সন্দেহ বানায়, প্রশ্নকে অপরাধ বানায়, আর ভয়কে রাজদণ্ড বানায়। তারপর নতুন প্রজন্ম, তারা তোমার ভয়ের রাজদণ্ডকে অস্বীকার করলো, তাদের ওপর অন্যায়ের প্রতিবাদ করলো। তোমার বিচারক তাদের আরশোলা বলল। দেখো, এখন দূরে তারা মিছিল করে আসছে, তারা স্বীকার করছে তারা আরশোলা। তারা যক্ষপুরীতে মানুষের জীবন বাঁচে না, ভালোবাসায় বাঁচে না, টিকে থাকার জন্য বাঁচে। আজ তারা মিছিল করছে সারা ভারতবর্ষে, কিন্তু সে মিছিল কোনো পতাকার নয়, কোনো রাজদণ্ডের নয়, কোনো সিংহাসনের নয়। সে মিছিল নদীর মতো বয়ে চলছে, পাহাড়ি ঝর্ণার মতো, পাথর ভেঙে পথ করে দিচ্ছে। বিশু পাগলার গান বাতাসে ভেসে আসছে, যে বীজ মাটির তলায় ঘুমায় সে একদিন ঠিক জেগে ওঠে। যে নদীকে বেঁধে রাখো সে একদিন বাঁধ ভাঙে। যে মানুষ ভালোবাসে তাকে কোনো সর্দার বা সরকার আটকাতে পারে না। নন্দিনী দাঁড়িয়ে আছে প্রাসাদের ফটকের সামনে, তার তো একটি রক্তকরবী ফুল। রাজা, আজ তাহলে যাই। এই মিছিলে আমার রঞ্জন আছে, আমি এই মিছিলে যাবই। রাজা দরজার আড়াল থেকে বলল, নন্দিনী, যেও না। তুমি চলে গেলে আমার এই বিশাল সাম্রাজ্য আরো ফাঁকা হয়ে যাবে। নন্দিনী হাসল। রাজা, সাম্রাজ্য কখনো পূর্ণ হয় না, শুধু মানুষের হৃদয় পূর্ণ হয়। তুমি সোনা জমিয়েছ, কিন্তু মানুষের বিশ্বাস জমাওনি। তুমি সর্দার কর্মী জোগাড় করেছ, কিন্তু বন্ধু জোগাড় করনি। তুমি দেয়াল তুলেছ, কিন্তু জানলা খোলনি। তাই তোমার এত ভয়। রাজা দীর্ঘক্ষণ চুপ করে থাকে। তারপর বলল, আমি ভয় পাই নন্দিনী, খুব ভয় পাই। এই দরজা খুললে যদি আবার সবাই আমার মুখ দেখে ফেলে, যদি দেখে আমি আসলে একা, যদি দেখে আমার সমস্ত শক্তির নিচে শুধু ভয় লুকিয়ে আছে। নন্দিনী ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। বলল, রাজা, যে নিজেকে ভয়কে দেখে, যে নিজের ভয়কে দেখে সে আর বন্দী থাকে না। যে নিজের ভুলকে স্বীকার করে সে আর পরাজিত হয় না। দূরে ছাত্রদের গান, নদীর শব্দ, বৃষ্টির গন্ধ, নতুন পাতার জন্ম। নন্দিনী শুনতে পাচ্ছে রঞ্জন আসছে, কোনো একজন মানুষ হয়ে নয়, একটি প্রজন্ম, একটি প্রশ্ন হয়ে, একটি স্বপ্ন হয়ে,
একটি ভালোবাসা করে। রাজা কাঁপা গলায় বলল, ওদের কাছে কি অস্ত্র আছে? নন্দিনী বলল, আছে। একটি ফুল, একটি গান, একটি খোলা জানলা, একটি নির্ভীক প্রশ্ন, আর আছে একে অপরের হাত ধরে থাকার সাহস। দূরে মিছিল থামল, হাজার কণ্ঠে একসঙ্গে ধ্বনি উঠল, দেয়াল নয় জানলা চাই, ভয় নয় ভালোবাসা চাই, যক্ষপুরী নয় মানুষের পৃথিবী চাই। রাজা কেঁপে উঠল, প্রাসাদের বিশাল দরজা ধীরে ধীরে খুলতে শুরু করলো। প্রথমবারের মতো আলো ঢুকলো ভেতরে। রাজা চোখ ঢেকে ফেলল, কারণ অন্ধকারে বাস করা মানুষের কাছে আলো কখনো কখনো অসহ্য লাগে। নন্দিনী রক্তকরবীর ফুলটি দরজার চৌকাঠে রেখে দিল, তারপর মিছিলের দিকে হাঁটতে শুরু করলো। রাজা ডাকলো, নন্দিনী, নন্দিনী, একবার ফিরে তাকাও। নন্দিনী থামল না, কারণ ভালোবাসা কখনো পিছনে হাঁটে না, ভবিষ্যৎ কখনো পিছনে হাঁটে না, রঞ্জন কখনো পিছনে হাঁটে না। বিশু পাগলার গান আরো উঁচু হয়ে উঠল, আকাশ জুড়ে ভোরের আলো ছড়িয়ে পড়ল। আর তখন যক্ষপুরীর প্রাচীন দেয়ালে প্রথম ফাটল দেখা গেল। দেয়াল ভাঙার শব্দে রাজা ভয় পেল, নন্দিনী হাসল, কারণ সে জানতো প্রহরীরা মরে, সর্দাররা হারিয়ে যায়, সাম্রাজ্য ধুলিতে মিশিয়ে যায়, কিন্তু আত্মার বিপ্লব অমর, স্বাধীনতা অমর, ভালোবাসা অমর, রক্ত গলবি আমার মনে। নমস্কার।